ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাংকারে আশ্রয় নিয়েছে তেল আবিবের নিরাপত্তা মন্ত্রিসভা। হত্যা ও হামলা মামলায় সাবেক এমপি সালাম মুর্শেদি গ্রেফতার। সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই বলবে, ভয়েস অফ আমেরিকাকে ডক্টর ইউনূস। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইটিভি চ্যানেলে। শুরুতেই ইসরায়েল ইরান যুদ্ধের খবর। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, জেরুজালেমের মতো প্রধান শহরগুলোতে এই হামলা হয়। ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে। নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকতে বলেছে। আশরাফ শুভর ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের বিরামহীন বিমান হামলার পর মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছায়। সেই ধারাবাহিকতায় এবার ইসরায়েলে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড জানায়, সম্প্রতি বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইসরায়েল যদি পাল্টা জবাব দেয় তবে আরো বড় হামলার হুঁশিয়ারি দেয় ইরানের প্রতিরক্ষা বাহিনী। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানায়, তেল আবিবকে লক্ষ্য করে অন্তত ১০০ রকেট ছুড়েছে ইরান। হামলার পর তেল আবিব জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়। এছাড়া সাইরেন বেজেছে জেরুজালেমেও। এই অবস্থায় নাগরিকদের সতর্ক থাকা এবং সেনাবাহিনীর নির্দেশনাবলী সঠিকভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইরানের হামলা প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার নির্দেশও দেন তিনি। ইরানের হামলার শুরুর ঠিক আগ মুহূর্তে তেল আবিবে বন্দুক হামলারও ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানায় দেশটির গণমাধ্যম। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। সালাম মুর্শেদীর বিরুদ্ধে ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, ভাঙচুর ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী খুলনা ৪ আসনের তেরোখাদা দিঘুলিয়া থেকে আওয়ামী লীগের মনোনয়ন ২ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানিয়েছেন, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তাকে গুলশান থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতা একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, মঙ্গলবার রাত 12:15টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে দেশি বিদেশি বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়। ডামি নির্বাচনের কারিগর সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং 2 সাবেক সংসদ সদস্য জ্যাকব ও গিনিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। পৃথক হত্যা মামলায় জাহাঙ্গীরকে 5 দিন, জ্যাকবকে 5 দিন এবং গিনিকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়। এদিকে সাংবাদিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয়। এছাড়াও বগুড়া 2 আসনের সাবেক সাংসদ শরীফুল ইসলাম জিন্নাহ ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মাহতাব মিনহাজের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশন সচিব ছিলেন জাহাঙ্গীর আলম। ২০২৪ সালে ডামি নির্বাচন হিসেবে খ্যাত জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করেন তিনি। পরে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর ঘটনার অন্যতম সন্দেহভাজন নির্দেশদাতা জাহাঙ্গীর। গুলশান থেকে গ্রেপ্তারের পর আব্দুল মোতালিব হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড দেওয়া হয় তাকে। এছাড়া মঙ্গলবার সকালে আদালতে আরও হাজির করা হয় ভোলা ৪ আসনের সাবেক সাংসদ আল জ্যাকব ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। বিএনপির সাবেক সাংসদ নাজিমুদ্দিন আলমকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে জ্যাকবকে এবং আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রবিউস সানি শিপু হত্যা চেষ্টা মামলায় গিনিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত তাদের রিমান্ডের আদেশ দেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর একটি মামলায় আপনারা জানেন যে এই মামলাটি হলো আশুলিয়া থানা। এই মামলার ঘটনার তারিখ হলো ৪/৮/২৪। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। আসামি গোলাম দস্তগীর গাজীকে সোনারেস্টের আবেদন করে এবং তাকে সোনারেস্ট দেখানো হয়। আসামি পক্ষে কোনো আইনজীবী উপস্থিত থাকলেও জামিনের কোনো আবেদন করেন নাই এবং বিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোনারেস্ট দেখাইছেন সেজন্য রাষ্ট্রপক্ষ রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই। এছাড়াও বগুড়া ২ আসনের সাবেক সাংসদ শরীফুল ইসলাম জিন্নাহ ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিনের হবে সেটা সরকারই ঠিক করবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানের সময় ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। আশরাফ শুভর রিপোর্ট। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গেল ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার আগে ভয়েস অব আমেরিকার মুখোমুখি হন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে একান্ত সাক্ষাৎকারে সরকারের মেয়াদ ও নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয়। সেটা আপনি ইচ্ছে করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না, সেটা সরকার তো কোনো মত দেয় না এই পর্যন্ত। কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। মানে সরকার বলতে তো আমাদেরই বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই? আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেয়নি। শেখ হাসিনার দেশে ফেরা এবং ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা তাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি যে আমরা চাই, সুসম্পর্ক চাই, কারণ এটা ভারতেরও দরকার, আমাদেরও দরকার। আমরা দুই প্রতিবেশী, এই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির পক্ষে এটা মঙ্গলজনক হয় না। এটা একটা আইনগত বিষয়, আইন নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব, যেখানেই থাকুক তিনি ফেরত চাইবে, যখন আইনগতভাবে আমরা যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সীমিত সময়ের জন্য বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। ইতিমধ্যে কিন্তু শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, এভাবে চলতে দিলে তো এটা বাড়তে আরম্ভ করবে। তখন এই প্রশ্ন উঠলো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য। ওদেরকে অনুরোধ করলাম, তারা রাজি হলো, যাতে করে অন্তত তারা বলছে আমরা তো আছি, কিন্তু আমাদেরকে তো কেউ পরোয়া করছে না, কারণ আমার তো কোনো ক্ষমতা নেই তাকে কিছু করে। তো আমাদের একটা ক্ষমতা থাকলে তারা আমাদেরকে হয়তো গণ্য করবে যে না, ওরা আমাদের ক্ষতি করতে পারে। তখন আমরা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম, কিন্তু একটা সীমিত সময়ের জন্য, 2 মাসের জন্য। আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা তার সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমরা বিশেষ করে আশরাফ শুভ, একুশে টেলিভিশন। সংস্কার কমিশনের সুপারিশ ছাড়া নির্বাচনের রূপরেখা দেওয়া হবে না। সেই সুপারিশের আলোকেই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে। সমসাময়িক বিষয় নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে।
নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর সহ সাম্প্রতিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। জাতিসংঘে আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রোহিঙ্গা ইস্যু। সংকট সমাধানে জাতিসংঘ মহাসচিবকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সমাধান নিহিত সীমান্তের ওই পারে, সমাধান আমাদের এখানে নিহিত না। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, তারা যাতে একটা মানবিক জীবন যাপন করতে পারে সেটার জন্য আপনারা সহায়তা করছেন, আরও সহায়তা প্রয়োজন, আমরা সহায়তা করছি, কিন্তু সমাধান হবে ওই পাশে যেখানে তাদেরকে ফিরে যেতে হবে। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে নিশ্চিত কিছু জানেন না বলেই জানান উপদেষ্টা। যেই টাইম ফ্রেমটা উনি বলেছেন এটার সাথে আরও কিছু বক্তব্য ছিল, সেটাও আমার দেখে নিতে হবে যে আসলে সত্যি। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে, তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোড ম্যাপটা ঠিক করা যাবে। তখন ভারতের সঙ্গে দুই দেশের সম্পর্ক এবং শেখ হাসিনা প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতেরও স্বার্থ আছে। পাকিস্তানের সাথে সমঝোতার বিষয়ে তিনি বলেন ৭১ বাদ দিয়ে কোনো সমঝোতা হবে না। পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। তিনি বলেন বাংলাদেশকে বাইডেন প্রশাসন সবসময় সমর্থন করে ও আগামী দিনে গণভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। 18 দফা দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন করছেন সাভার ও আশুলিয়ার কয়েক কারখানার শ্রমিকরা। তাদের দাবি 18 দফার বাস্তবায়ন। শ্রমিকদের বিক্ষোভের কারণে চন্দ্রা আশুলিয়ার সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, এতে দুর্ভোগে পড়েন বহু মানুষ। শ্রমিক নেতারা বলছেন তৃতীয় পক্ষ এখন শ্রমিকদের উস্কানি দিচ্ছে। সাভার ও গাজীপুর প্রতিনিধির পাঠানো ছবিতে আসিফ চমিতের রিপোর্ট। মঙ্গলবার আশুলিয়ায় আবারও আন্দোলনে নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। কোথাও শ্রমিকদের দাবি বকেয়া বেতন পরিশোধ, আবার কোথাও শ্রমিকরা দাবি করছে 18 দফার বাস্তবায়ন। মালিকরা আসলে কার্যকরীভাবে সেই দাবিগুলো মানে নেই। দিনরাত 24 ঘন্টা আমরা দেখেন কত মানুষ রাত বৃষ্টি ধরের মধ্যে বসে কষ্ট করতেছেন। এটা যত দ্রুত পারেন আমাদের সমাধান করে দেন। সেটা আমাদের 1 মাস সময় চাইছে, আমাদের এখন দেওয়া হয় না। আমরা কেন আজকে 1 তারিখ আমরা কেন আজ রাস্তায় আছি? এরই মধ্যে সরকারের মধ্যস্থতায় মেনে নেওয়া হয়েছে শ্রমিকদের 18 দফা দাবি। তবে প্রতিদিনই আন্দোলনে নামছে ভিন্ন ভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা। এজন্য বন্ধ করে দেয়া হয় বেশ কয়েকটি কারখানা। কলকারখানা, সেনাবাহিনী, ছাত্র সবাই মিটিং করছে, কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না। আমরা পাবো 1 মাসের স্যালারি, স্টাফরা পাবে 3 মাসের স্যালারি। না, আমাদের দাবি একটাই, টাকা দিবে, রাস্তা ছেড়ে দিবে। সোমবার এক শ্রমিক মৃত্যুর ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসব আন্দোলনে ভিন্ন উদ্দেশ্য থাকার অভিযোগ করছেন শ্রমিক নেতারা। শ্রমিকদের আমি উদ্দেশ্যে বলবো, আপনারা কারো কথায় কান না দিয়ে সুন্দর সুষ্ঠুভাবে আপনার শিল্পটাকে টিকে রাখেন। ওইভাবে প্রভাব বিস্তার করতে পারছে না, তারা পেছন থেকে কলকাঠি নাড়িয়ে এই পরিস্থিতিটাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে। কারখানা কর্তৃপক্ষ বলছে সংকট নিরসনে উভয় পক্ষকেই আন্তরিক হতে হবে। শ্রমিকদের মধ্যে সুন্দর সম্পর্ক এবং কর্মপরিবেশটা সুন্দর রাখলে আমার মনে হয় প্রোডাক্টিভিটি বাড়বে। যে দাবি দেওয়াগুলো ছিল, কিছু পিছনের শক্তি ছিল, কিছু তাদের নিজস্ব দাবি ছিল। এখন মোটামুটি তারা এই যে উপদেষ্টা সহকারে যে মিটিং হলো বিজিএমইতে, তারপরের থেকে অনেক তারা পজিটিভ। এদিকে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মঙ্গলবার গাজীপুরের জরুনে সংঘর্ষ হয় বিএনপির 2 গ্রুপের মধ্যে। এ ঘটনায় আহত হয় 5 জন। আসিফ সুমিত, 21 টেলিভিশন। আশুলিয়ায় গুজব কেন্দ্র করে শ্রমিক পুলিশ মুখোমুখি করা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উপদেষ্টার। জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি। গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে
শ্রম এলাকায় অসন্তোষ আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। অবশেষে আর্থিক শাস্তির আওতায় আনা হলো সালমান এফ রহমানের 17 সহযোগীকে। বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির অভিযোগে 17 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির অভিনব ও ভয়ঙ্কর সব তথ্য এসেছে একুশে টেলিভিশনের হাতেও। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। কিভাবে এবং কাদের দিয়ে শেয়ার কারসাজি করে পুঁজিবাজার লুট করতে হয় তার সবটাই জানা সালমানের। পুঁজিবাজারে তার অনুসারীর সংখ্যাও অনেক, তাই ভক্তরা তাকে দরবেশ ডাকতেই বেশি পছন্দ করেন। অবশেষে সালমান এফ রহমানের এমন 17 ভক্ত অনুরাগীকে জরিমানা করল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এত বড় অঙ্কের ফাইন কিন্তু আমাদের বাংলাদেশের পুঁজিবাজারের হিস্ট্রিতে আমরা দেখিনি। যেহেতু আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা সুশাসনের বাজার আশা করছিলাম, সবাই চাচ্ছিলাম যে যারা মাস্টার মাইন্ড তারা ধরা পড়ুক, তো তারই ফলশ্রুতিতে এই ধরনের একটা যেই ঘোষণা আমরা দেখলাম, এটা নিঃসন্দেহে সাধুবাদ জানানোর দাবি রাখে। যদিও ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্তে এসব কারসাজি অনেক আগেই ধরা পড়ে, কিন্তু শেখ হাসিনার আমলে শিবলি রুবায়তুল ইসলামের কমিশন বিষয়টি চেপে যায়, কোনো ব্যবস্থা নেয়নি। এর আগে পরেও এদের নাম বিভিন্ন সময়ে এসছে, বাট কখনই কিন্তু তারা বিচারের মুখোমুখি হয়নি, যেহেতু একটা পলিটিক্যাল প্রেশার ছিল। সাধারণ বিনিয়োগকারীদের এতে কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা যেহেতু বড়দের কাজ, তাদের কাছ থেকে যদি টাকা সঠিকভাবে আদায় হয় এবং সামনে কেউ কিন্তু এই ধরনের কাজ করার ক্ষেত্রে অনেক সতর্ক হয়ে যাবে। বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির ভয়ঙ্কর তথ্য এসেছে একুশে টেলিভিশনের হাতে। বিভিন্ন বিও অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে বেক্সিমকোর শেয়ার কয়েকদিনেই 156% বাড়ানো হয় তার প্রমাণ রয়েছে। এদিকে 8টি আইপিও এবং একটি রিপিট আইপিও পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, যার মধ্যে বেস্ট হোল্ডিংস, ইন্ডিটেক্স এগ্রো, লুব্রেভ বাংলাদেশ, রিংশাইন টেক্সটাইলস রয়েছে। এসব আইপিওতে ব্যাপক অনিয়ম ও অর্থলোপাটের বিস্তর বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। নিশ্চয়ই কমিশনের কাছে সাবস্টেন্সিয়াল কিছু তথ্য তারা এসছে বলে এই 9টা কোম্পানির কথা বলেছে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বাংকারে আশ্রয় নিয়েছে তেল আবিবের নিরাপত্তা মন্ত্রিসভা। হত্যা ও হামলা মামলায় সাবেক এমপি সালাম মুর্শেদি গ্রেফতার। সরকারের মেয়াদ কতদিন হবে তা সরকারই বলবে, ভয়েস অফ আমেরিকাকে ডক্টর ইউনুস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।